প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলার আশঙ্কা, পরমাণু বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান। ইসরায়েলের সাথে সংঘাতে ইরানের কয়েক ডজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর জীবিত বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠানো হয়েছে। ইসরায়েল আবারও হামলা চালাতে পারে, এই আশঙ্কায় তাদের আত্মগোপনে পাঠানো হয়। ইসরায়েলি বিমানবন্দর চালুই করতে দিচ্ছে না হুতি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে তীব্র আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। ড্রোন ও মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু স্থলেই নয়, বিশ্বের অন্যতম বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরেও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে তারা। হুথি যোদ্ধাদের আক্রমণে ইসরায়েলের একমাত্র সমুদ্রবন্দর ইলাতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হিজবুল্লার অস্ত্রাগারে বিস্ফোরণ, লেবাননের 6 সৈন্য নিহত। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে শনিবার ইসরায়েলি সীমান্তের কাছে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে 6 সৈন্য নিহত হয়েছে। একটি সামরিক সূত্র জানিয়েছে সৈন্যরা হিজবুল্লার একটি স্থাপনা থেকে গোলাবারুদ সরিয়ে নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৈরুত থেকে এএফপি জানিয়েছে গত বছরই ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়, যা তাদের সাম্প্রতিক যুদ্ধের ইতি টেনেছিল। তারই ধারাবাহিকতায় লেবাননের সেনারা দক্ষিণাঞ্চলে মোতায়েন রয়েছে এবং সেখানে সশস্ত্র গোষ্ঠীটি অবকাঠামো ধ্বংসের কাজ চালাচ্ছে। সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল কুনেইত্রা প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছে এবং চেক পয়েন্ট স্থাপন করেছে। রোববার 10 আগস্ট সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী আল কুনেইত্রা প্রদেশের মধ্য ও দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ করেছে। তারা চেক পয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিক নাগরিকদের তল্লাশি করছে। বিশেষ করে 5টি ইসরায়েলের সামরিক গাড়ির একটি বহর গোলান মালভূমি সীমান্তে অবস্থিত এর রাফিদ শহরে প্রবেশ করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলের নজিরবিহীন বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে না যাওয়ার আহ্বান। সম্প্রতি গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। সেই সাথে দেখা মেলে এ পর্যন্ত সর্ববৃহৎ মিছিল ও বিক্ষোভ সমাবেশ, যেখান থেকে ইসরায়েলি সৈন্যদের এই যুদ্ধে না জড়ানোর আহ্বান জানানো হয়। শনিবার 9 আগস্ট সন্ধ্যায় তেল আবিব এবং ইসরায়েলের বিভিন্ন শহরে 10,000-এর মতো বিক্ষোভকারী জড়ো হয়। জিম্মি পরিবারের বেশিরভাগের প্রতিনিধিত্বকারী ফ্যামিলিজ ফোরাম জেরুজালেমে তেল আবিব, দক্ষিণে শায়ার হানেগিভ জংশন এবং কিরিয়াত গাটে সমাবেশ করেছে। 3 মাস চুপ, তারপর হঠাৎ ভারতের ভুয়া বিজয় গল্প পর্দা ফাঁস করল পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের সেই চাঞ্চল্যকর দাবি 6টি পাকিস্তানি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে স্পষ্ট এবং হাস্যকর মিথ্যা আখ্যা দিয়ে বলেছেন এটি নিউ দিল্লির সামরিক ব্যর্থতা ঢাকার একটি প্রচেষ্টা। এক উত্তপ্ত সংবাদ সম্মেলনে খাজা আসিফ অভিযোগ করেন 2025 সালের মে মাসে সীমান্ত সংঘর্ষের পর টানা কয়েক মাস নীরব থাকার পর হঠাৎই ভারত গড়া গল্প প্রচার শুরু করেছে। 3 মাস ধরে ভারত কিছুই বলেনি, এখন হঠাৎ এই মিথ্যা কাহিনী বিশ্বে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পাকিস্তানের করাচিতে 7টি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা। পাকিস্তানের করাচিতে এক সড়ক দুর্ঘটনায় 2 ভাইবোন নিহত হয়েছেন। রোববার ভোরে করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় 7টি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাড়ি পাতিল হাতে প্রতিবাদ। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন। গাজায় অনাহার বন্ধ করুন, এই প্রতিপাদ্য নিয়ে লাখ লাখ মানুষ কেন্দ্রীয় রাসেল স্কোয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে। আজারবাইজান আর্মেনিয়ায় মার্কিন করিডোরকে কবরস্থান বানানোর হুমকি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ট্রাম্প করিডোর নামে পরিচিত এই প্রকল্পটি একটি বিশেষ অর্থনৈতিক ও কৌশলগত করিডোর, যা এই 2 দেশের মধ্যে শান্তি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই করিডোরটি নিয়ে সবচেয়ে বড় আপত্তি তুলেছে ইরান। দেশটি বলেছে নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তাবিত ট্রাম্প করিডোরকে কবরস্থান বানাবে তারা। এই করিডোরটি মূলত আর্মেনিয়ার দক্ষিণ অংশের সিওনিক প্রদেশের মধ্য দিয়ে আজারবাইজানকে তার নাকচিভান প্রদেশের সাথে সরাসরি যুক্ত করবে। এরপর নাকচিভান থেকে এটি তুরস্কের সাথে যুক্ত হবে। রুশ হামলায় ইউক্রেনের সু-27 যুদ্ধবিমান ভূপাতিত। ইউক্রেনের সু-27 যুদ্ধবিমান রাশিয়ার হাতে ভূপাতিত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এটি চলমান রাশিয়া ইউক্রেন সংঘর্ষের মধ্যে সাম্প্রতিক এক ঘটনা যা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিকে প্রভাবিত করেছে। রাশিয়া জানিয়েছে ঝাপোরিজিয়া অঞ্চলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একটি ইউক্রেনীয় সু-27 যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে। এই হামলার সময় তারা মার্কিন নির্মিত হিমার্স রকেট সিস্টেম থেকে ছোড়া 2টি গাইডেড বোমা, 2টি রকেট এবং 457টি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করতে সক্ষম হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলি হামলার আশঙ্কা, পরমাণু বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান। ইসরায়েলের সাথে সংঘাতে ইরানের কয়েক ডজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর জীবিত বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠানো হয়েছে। ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এই আশঙ্কায় তাদের আত্মগোপনে পাঠানো হয়। শনিবার 9 আগস্ট দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়। ব্রিটিশ দৈনিকটি জানিয়েছে ইসরায়েলি তালিকার 100 জনের মধ্যে বেঁচে থাকা 15 জনেরও বেশি বিজ্ঞানী এখন আর তাদের বাড়িতে বাস করছেন না বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন না, কারণ নতুন করেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। তাদের স্থানে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ব্যক্তিরা শিক্ষকতা করছেন যাদের পারমাণবিক কর্মসূচির সাথে কোনো সম্পর্ক নেই। এদিকে বিচার বিভাগ জানিয়েছে বুধবার ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। অভিযোগ রয়েছে ওই ব্যক্তি ইসরায়েলের সাথে সংঘাতের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহ করত এবং তা ইসরায়েলে পাচার করত। এই ঘটনার পর ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় বিচার বিভাগ। সূত্র দ্য টাইম অফ ইসরায়েল। ইসরায়েলি বিমানবন্দর চালুই করতে দিচ্ছে না হুতি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে তীব্র আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। ড্রোন ও মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু স্থলেই নয়, বিশ্বের অন্যতম বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরেও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে তারা। হুথি যোদ্ধাদের আক্রমণে ইসরায়েলের একমাত্র সমুদ্রবন্দর ইলাতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যা দেশটির জন্য বড় অর্থনৈতিক ধাক্কা। এই বন্দর দিয়েই এতদিন সহজে পণ্য আনা নেওয়া করত ইসরায়েল। সাম্প্রতিক হামলায় হুথিরা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন আক্রমণ চালিয়েছে। তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর, বীরসেবা ও আশকালনের 2টি স্থাপনা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় ইসরায়েলি গণহত্যা ও অবরোধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। যুদ্ধ ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অর্থনীতিতে আঘাত হানতে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে ব্যবসা করা বিদেশি সংস্থাগুলোকে সতর্ক করে সারি বলেন, ইসরায়েলে যাওয়া যে কোনো জাহাজই হামলার লক্ষ্যবস্তু হবে। সতর্কবার্তার পরও হামলা থামেনি। গত 6 জুলাই ম্যাজিক সিস্টেমের একটি কার্গো জাহাজ ড্রোন রকেট হামলায় ডুবিয়ে দেয় হুথিরা। কয়েকদিন পর ইটার্নিটি সি নামে লিবিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজ একই পরিণতির শিকার হয়। এই হামলায় কয়েকজন নাবিক নিহত হন এবং বেঁচে থাকা নাবিকদের অপহরণ করে ইয়েমেনে নিয়ে যাওয়া হয়। হুথিদের ধারাবাহিক হামলায় ইসরায়েলের নিরাপত্তা ও অর্থনীতি দুটোই এখন মারাত্মক চাপে রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক প্রতিবেদনে এই আহ্বান জানান তিনি। বেন গাভির বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করব, তিনি যেন অতি সত্বর ফিলিস্তিনিদের কার্যকরী ব্যবস্থা ভেঙে দিয়ে খুব দ্রুতই ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিঃশেষ করে দেয়। উল্লেখ্য, বেন গাভির এর আগেও গাজা থেকে সকল ফিলিস্তিনিকে উচ্ছেদের আহ্বান জানিয়েছেন। সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল কুনেইত্রা প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছে এবং চেক পয়েন্ট স্থাপন করেছে। রোববার 10 আগস্ট সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী আল কুনেইত্রা প্রদেশের মধ্য ও দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ করেছে। তারা চেকপয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিক নাগরিকদের তল্লাশি করছে। বিশেষ করে 5টি ইসরায়েলের সামরিক গাড়ির একটি বহর গোলান মালভূমি সীমান্তে অবস্থিত এর রাফিদ শহরে প্রবেশ করেছে। আরেকটি বহর দামেস্কে থেকে প্রায় 70 কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত রুয়াইহিনা বসতিতে অগ্রসর হয়েছে। অনুপ্রবেশের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি বাহিনী পিছু হটে। 26 জুলাই মার্কিন মধ্যস্থতায় প্যারিসে সিরিয়া ও ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। দামেস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, গোলান মালভূমিতে ইসরায়েলি ও সিরীয় বাহিনীর প্রত্যাহারের বিষয়ে 1974 সালের চুক্তি পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্র অনুসারে সম্প্রতি যেসব অবস্থানে অগ্রসর হয়েছে সেখান থেকে ইসরায়েলি সেনাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছে সিরিয়ার পক্ষ।
হিজবুল্লার অস্ত্রাগারে বিস্ফোরণ, লেবাননের 6 সৈন্য নিহত। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে শনিবার ইসরায়েলি সীমান্তের কাছে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে 6 সৈন্য নিহত হয়েছে। একটি সামরিক সূত্র জানিয়েছে সৈন্যরা হিজবুল্লার একটি স্থাপনা থেকে গোলাবারুদ সরিয়ে নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৈরুত থেকে এএফপি জানিয়েছে গত বছরই ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়, যা তাদের সাম্প্রতিক যুদ্ধের ইতি টেনেছিল। তারই ধারাবাহিকতায় লেবাননের সেনারা দক্ষিণাঞ্চলে মোতায়েন রয়েছে এবং সেখানে সশস্ত্র গোষ্ঠীটি অবকাঠামো ধ্বংসের কাজ চালাচ্ছে। বিস্ফোরণের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন লেবাননের সরকার এই সপ্তাহে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য একটি পরিকল্পনা তৈরির দায়িত্ব দিয়েছে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে আসা মন্ত্রিসভা সিদ্ধান্ত উপেক্ষা করবে। অন্যদিকে সংগঠনটির সমর্থক ইরান শনিবার জানিয়েছে তারা এই প্রচেষ্টার বিরোধিতা করছে। একটি সেনা ইউনিট ইসরায়েলি সীমান্তের কাছে টায়ার জেলার ওয়াদি জিবকিনে একটি অস্ত্রাগার পরিদর্শন করে ভেতরের সরঞ্জাম অপসারণের সময় বিস্ফোরণটি ঘটে। একটি সামরিক বিবৃতিতে ঘটনায় প্রাথমিকভাবে 6 জন সৈন্য নিহত হওয়ার কথা বলা হয়েছে। বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সামরিক সূত্র এএফপিকে জানায় বিস্ফোরণটি হিজবুল্লার একটি সামরিক স্থাপনার ভেতরে ঘটেছে। সূত্রটি আরও জানায় সৈন্যরা সাম্প্রতিক যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও অবিস্ফোরিত অস্ত্র সরানোর সময় এই বিস্ফোরণ ঘটে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানান সেনা কমান্ডার রোডলফে হাইকাল তাকে বেদনাদার ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী নওয়াব সালামও নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান। হিজবুল্লাহর আইন প্রণেতা আলী আম্মারও লেবাননের সেনাবাহিনীর প্রতি আন্তরিক সমবেদনা জানান। সূত্র বাসস। গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলের নজিরবিহীন বিক্ষোভ সৈন্যদের যুদ্ধে না যাওয়ার আহ্বান। সম্প্রতি গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। সেই সাথে দেখা মেলে এ পর্যন্ত সর্ববৃহৎ মিছিল ও বিক্ষোভ সমাবেশ, যেখান থেকে ইসরায়েলি সৈন্যদের এই যুদ্ধে না জড়ানোর আহ্বান জানানো হয়। শনিবার 9 অগস্ট সন্ধ্যায় তেলাবিব এবং ইসরায়েলের বিভিন্ন শহরে 10,000-এর মতো বিক্ষোভকারী জড়ো হয়। জিম্মি পরিবারের বেশিরভাগের প্রতিনিধিত্বকারী ফ্যামিলিজ ফোরাম জেরুজালেমে তেলাবিব, দক্ষিণে শায়ার হানেগিভ জংশন এবং কিরিয়াত গাটে সমাবেশ করেছে। সেই সাথে আরও কয়েক ডজন স্থানে ছোট ছোট। রোববার 10 অগস্ট এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানায় শনিবার সমাবেশের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর ফোরাম নেতানিয়াহু সরকারকে একটি জিম্মি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানায়। সেই সাথে যুদ্ধ বন্ধ করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি উত্থাপন করে। এর কারণ হিসেবে আন্দোলনকারীরা বলে যদি এমনটা না করা হয় তবে গাজায় বন্দী তাদের প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। অপরদিকে বিশ্লেষকদের ধারণা এই পদক্ষেপ ইসরায়েলি বন্দীদের নিশ্চিতভাবে বিপদে ফেলবে এবং অপারেশনে যাওয়া সৈন্যদের ফিরে আসা কঠিন করে তুলবে। তবে এর থেকেও বড় যে বিষয়টি তা হলো এটা গাজায় মানবিক সংকট আরও গভীর করে তুলবে। উল্লেখ্য সামরিক বাহিনীর আপত্তি সত্ত্বেও মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহরটি দখলের সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিন পর এই বিক্ষোভ শুরু হয়, যা ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়ছে। আজারবাইজান আর্মেনিয়ায় মার্কিন করিডোরকে কবরস্থান বানানোর হুমকি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ট্রাম্প করিডোর নামে পরিচিত এই প্রকল্পটি একটি বিশেষ অর্থনৈতিক ও কৌশলগত করিডোর, যা এই দুই দেশের মধ্যে শান্তি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই করিডোরটি নিয়ে সবচেয়ে বড় আপত্তি তুলেছে ইরান। দেশটি বলেছে নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তাবিত ট্রাম্প করিডোরকে কবরস্থান বানাবে তারা। এই করিডোরটি মূলত আর্মেনিয়ার দক্ষিণ অংশের সিওনিক প্রদেশের মধ্য দিয়ে আজারবাইজানকে তার নাকচিবান প্রদেশের সাথে সরাসরি যুক্ত করবে। এরপর নাকচিবান থেকে এটি তুরস্কের সাথে যুক্ত হবে। এর প্রধান উদ্দেশ্য হল আজারবাইজানের বিচ্ছিন্ন নাকচিবান প্রদেশের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ স্থাপন করা এবং একই সাথে তুরস্কের সাথে বাণিজ্য ও যোগাযোগের নতুন পথ খুলে দেওয়া। এই করিডোরটি শুধু পণ্য পরিবহনের জন্য নয়, বরং তেল ও গ্যাস পাইপলাইন এবং ফাইবার অপটিক লাইনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। এর নামকরণ করা হয়েছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি। এই প্রকল্পটিকে উভয় দেশের নেতাই স্বাগত জানিয়েছেন, কারণ এটি দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে এ অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারে বলে তারা মনে করেন। ট্রাম্প করিডোরকে ঘিরে ইরানের আপত্তির মূল কারণ ভূরাজনৈতিক এবং কৌশলগত। ইরান মনে করে এই করিডোরটি সরাসরি তাদের সীমান্তে পাশ দিয়ে যাওয়ায় এটি তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। ইরান ঐতিহ্যগতভাবে আর্মেনিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং এই নতুন করিডোরটি আর্মেনিয়া ও ইরানের মধ্যকার বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ককে দুর্বল করতে পারে। এছাড়াও ইরান আশঙ্কা করছে করিডোরটি মধ্য এশিয়া, ককেশাস এবং তুরস্কের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক ও কৌশলগত জোট তৈরি করবে, যেখানে ইরানের ভূমিকা কমে যেতে পারে। এটি ইরানের উত্তর দক্ষিণ বাণিজ্য করিডোর প্রকল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা রাশিয়া ও ভারতের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করার জন্য তৈরি করা হয়েছিল। ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আকবর ভেলায়েতি হুমকি দিয়েছেন এখানে তারা কোনো করিডোর বানাতে দেবেন না। গতকাল শনিবার তিনি বলেন এই করিডোর ট্রাম্পের মালিকানাধীন কোনো পথ হবে না, এটি হবে ট্রাম্পের ভাড়াটে যোদ্ধাদের কবরস্থান। সূত্র রয়টার্স। পাকিস্তানের করাচিতে 7টি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা। পাকিস্তানের করাচিতে এক সড়ক দুর্ঘটনায় 2 ভাইবোন নিহত হয়েছেন। রোববার ভোরে করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুজনের মৃত্যু হয়।
এই ঘটনায় 7টি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ইকবাল শেখ জানিয়েছেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে বাবা, তার ছেলে এবং মেয়ে ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার সময় 22 বছর বয়সী মানুর এবং 14 বছর বয়সী আলী রাজা মারা যান। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দেন। আহত অবস্থায় আটক করার আগে ট্রাক চালককে স্থানীয়রা মারধর করে। এসপি ইকবাল শেখ 7টি ডাম্পার ট্রাক পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা থেকে পোড়া গাড়িগুলো সরানোর জন্য অভিযান চলছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে এবং ডাম্পার পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত 10 জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। মুখপাত্র আরও বলেন, সিসিটিভি ফুটেজের সাহায্যে আরও গ্রেফতার করা হবে। সূত্র জিও নিউজ। গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাঁড়িপাতিল হাতে প্রতিবাদ। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন। গাজায় অনাহার বন্ধ করুন, এই প্রতিপাদ্য নিয়ে লাখ লাখ মানুষ কেন্দ্রীয় রাসেল স্কোয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে। দেশব্যাপী ফিলিস্তিনপন্থী সমাবেশের অন্যতম আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন পিএসসি বিক্ষোভের আগে এক্স পোস্টে লিখেছিল, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে হত্যা করছে, আমাদের সরকারকে ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি পতাকা বহনকারী জনতা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এর মধ্যে একটি স্লোগানে তারা ব্রিটিশ সরকারের গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য সমালোচনা করেন। অপরদিকে সুইডেনের স্টকহোমে শত শত মানুষ গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদ করেছে। বিক্ষোভকারীরা ওডেন প্ল্যান এলাকায় জড়ো হন। তারা ইসরায়েলি হামলার নিন্দা এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ধরেছিলেন। পরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করে। গাজায় ইসরায়েলি হামলা এবং অনাহারের প্রতিবাদে মাদ্রিদসহ স্পেনে বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। মাদ্রিদের সমাবেশে ফিলিস্তিনি পতাকা বহনকারী বিক্ষোভকারীরা গণহত্যা বন্ধ করো স্লোগান দেয়। অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে দুর্ভিক্ষের প্রতিবাদে কেউ কেউ হাঁড়িপাতিল হাতে প্রতিবাদ জানায়। 3 মাস চুপ, তারপর হঠাৎ ভারতের ভুয়া বিজয় গল্প পর্দা ফাঁস করল পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের সেই চাঞ্চল্যকর দাবি 6টি পাকিস্তানি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে স্পষ্ট এবং হাস্যকর মিথ্যা আখ্যা দিয়ে বলেছেন, এটি নিউ দিল্লির সামরিক ব্যর্থতা ঢাকার একটি প্রচেষ্টা। এক উত্তপ্ত সংবাদ সম্মেলনে খাজা আসিফ অভিযোগ করেন, 2025 সালের মে মাসে সীমান্ত সংঘর্ষের পর টানা কয়েক মাস নীরব থাকার পর হঠাৎই ভারত গড়া গড়া গল্প প্রচার শুরু করেছে। 3 মাস ধরে ভারত কিছুই বলেনি, এখন হঠাৎ এই মিথ্যা কাহিনী বিশ্বে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বলেন আসিফ। তিনি ভারতের বিমান বাহিনীর প্রধানের বক্তব্যকে বিলম্বিত, সময়োপযোগী নয় এবং অবিশ্বাস্য বলে অভিহিত করেন। মন্ত্রী জানান, পাকিস্তানের পক্ষের প্রকৃত ঘটনা হল ইসলামাবাদ যুদ্ধ 6টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে, যার মধ্যে মর্যাদাপূর্ণ রাফাল ফাইটার জেটও রয়েছে। পাশাপাশি উন্নতমানের S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং একাধিক ড্রোনও গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পাকিস্তান ভারতের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো অচল করে দিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখায় প্রবল আঘাত এনেছে, ফলে ভারত একটিও পাকিস্তানি বিমানেও আঘাত হানতে সক্ষম হয়নি। সত্য সবার সামনে, স্বতন্ত্র পর্যবেক্ষক, বৈশ্বিক নেতা ও গোয়েন্দা প্রতিবেদনগুলো ভারতের ক্ষতি নিশ্চিত করেছে, এটা কোনো কল্পকাহিনী নয়। আসিফ বলেন, তিনি উভয় দেশের বিমান বহরের হিসাবের স্বাধীন নিরীক্ষা দাবি করেন, যাতে ভারতের প্রকৃত ক্ষয়ক্ষতি প্রকাশ পায়। পাশাপাশি তিনি সতর্ক করেন যে নিউ দিল্লির মনোগড়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি এই অস্থিতিশীল পারমাণবিক অঞ্চলে বিপজ্জনক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। আসিফ বলেন, পাকিস্তান যে কোনো আগ্রাসনের জবাব দ্রুত, শক্তিশালী এবং দৃঢ়ভাবে দিয়ে যাবে এবং মার্কা এ হকের কথা স্মরণ করিয়ে দেন। রুশ হামলায় ইউক্রেনের সু-27 যুদ্ধ বিমান ভূপাতিত। ইউক্রেনের সু-27 যুদ্ধ বিমান রাশিয়ার হাতে ভূপাতিত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এটি চলমান রাশিয়া ইউক্রেন সংঘর্ষের মধ্যে সাম্প্রতিক এক ঘটনা, যা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিকে প্রভাবিত করেছে। রাশিয়া জানিয়েছে, ঝাপোরিজিয়া অঞ্চলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একটি ইউক্রেনীয় সু-27 যুদ্ধ বিমান গুলি করে ধ্বংস করেছে। এই হামলার সময় তারা মার্কিন নির্মিত হিমার্স রকেট সিস্টেম থেকে ছোড়া 2টি গাইডেড বোমা, 2টি রকেট এবং 457টি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই ঘটনাটি শনিবার সংঘটিত হয়েছে, যা রাশিয়ার সামরিক আধিপত্য বাড়ানোর প্রচেষ্টার অংশ। অন্যদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তারা রাশিয়ার একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এবং 31টি রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে। বর্তমানে জাপোরিজিয়ার 70% এলাকা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে ভূপাতিত সু-27 বিমানটির পাইলটের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।